নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ত্রিপুরার একাধিক পঞ্চায়েত। এই সাফল্যকে রাজ্যের গ্রামীণ উন্নয়ন ও সুশাসনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে উল্লেখ করেছেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। শনিবার আগরতলার সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই তথ্য তুলে ধরেন। শনিবার আগরতলা সিভিল সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025 উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন জানান, দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে ত্রিপুরার একাধিক পঞ্চায়েত জাতীয় স্তরে পুরস্কৃত হয়ে রাজ্যের জন্য গৌরব বয়ে এনেছে। তিনি বলেন, স্বচ্ছতা, সুশাসন, জনসেবার মান উন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং টেকসই গ্রামীণ পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে পঞ্চায়েতগুলোর নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার প্রদান করা হয়েছে। মন্ত্রী আরো বলেন, এই সাফল্যের পেছনে পঞ্চায়েত প্রতিনিধি, সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতা রয়েছে। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই জাতীয় পর্যায়ে এই সম্মান অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কর্মকাণ্ডে পঞ্চায়েতগুলিকে উৎসাহিত করবে এই স্বীকৃতি বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি গ্রামীণ উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান মন্ত্রী। পঞ্চায়েত ব্যবস্থার সাফল্য শুধু নয়, বরং আমাদের রাজ্যের সামগ্রিক যে প্রশাসনিক উৎকর্ষতার জাতীয় স্বীকৃতি হিসাবে কিন্তু আমরা এটাকে বিচার বিবেচনা আমরা করতে পারি। আমাদের রাজ্য সরকার, আমরা চাই সর্বদা আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থাপনা, সেই পঞ্চায়েত ব্যবস্থাপনার আধুনিকীকরণ, তার ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি করা, যেটা আমি আগেও উল্লেখ করেছি। স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রত্যেক জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত আধিকারিক কর্মচারীরা আমাদের কাজ করে চলেছে এবং আমাদের এই যে জাতীয় স্বীকৃতিগুলো নিঃসন্দেহে আমাদের রাজ্যের একটা অনন্য যে অন্যান্য যে আমাদের পঞ্চায়েতগুলিকেও সেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং এই লক্ষ্যকে আমরা সামনে রেখে আমরা ইতিমধ্যেই, আমি যেটা বলেছি, 104টি পঞ্চায়েতকে আমরা স্মার্ট পঞ্চায়েত হিসাবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ। নিশ্চিতভাবে জাতীয় স্তরে এই প্রকারের সাফল্যগুলো রাজ্যকে অনুপ্রাণিত করবে এবং আগামী দিনে এই সাফল্য গোটা রাজ্যের অন্যান্য পঞ্চায়েতের ক্ষেত্রে দিশা তৈরি করুক, এটাই প্রত্যাশা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানী আগরতলার 11 নম্বর ওয়ার্ডে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র ইন কাউন্সিল, ওয়ার্ডের কর্পোরেটর এবং পুর নিগমের অন্যান্য আধিকারিকরা। প্রকল্পগুলির অগ্রগতি, কাজের গুণগত মান এবং স্থানীয় বাসিন্দাদের সুবিধা অসুবিধা বিষয়গুলো খতিয়ে দেখা হয়। শনিবার আগরতলা পুর নিগমের 11 নম্বর ওয়ার্ডে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন মেয়র ইন কাউন্সিলর, সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্পোরেটর এবং পুর নিগমের বিভিন্ন বিভাগের আধিকারিকরা। পরিদর্শনকালে রাস্তা নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পানীয় জল সরবরাহ এবং অন্যান্য নাগরিক পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পের কাজ পর্যালোচনা করা হয়। বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন মেয়র এবং কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পগুলো সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এদিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তিনি। এলাকার বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা শুনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। আগরতলা শহরের সামগ্রিক উন্নয়ন ও নাগরিক পরিষেবার মান আরও উন্নত করতে পুর নিগম ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান মেয়র। কতটা এগিয়েছে বা কিছু সমস্যা সেই অনুধাবন করার জন্য আমরা নির্দিষ্ট ওয়ার্ডে আমরা ভিজিট করি। আজকে আগরতলা পৌর নিগমের 11 নম্বর ওয়ার্ড অন্তর্গত অভয়নগর বাজার যে পুকুর সরকারের কাজ শুরু হয়েছিল আজকে থেকে 2 বছর আগে, এটা এখন প্রায় শেষের পথে। আগামী 10 দিনের মধ্যে এটা সমাপ্ত হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এটা আনুষ্ঠানিকভাবে এই মাসেই আমরা যাতে উদ্বোধন করা হয়, এই এলাকার জনগণ বা শহরবাসীদের এটা ব্যবহার করতে পারে, উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেই
সেই হিসেবে আজকে আমরা ভিজিটে এসেছি। আমাদের যিনি এই ওয়ার্ডের কর্পোরেটর তথা এমআইসি মেম্বার এলাকাবাদ মহোদয় আছেন, আমাদের এমআইসি মেম্বার শম্পা সরকার মহোদয় এখানে আছেন, আমাদের অন্যান্য আধিকারিকরা, আমাদের চিফ ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, এগ্রিকালচার ইঞ্জিনিয়ার, অন্যান্য আধিকারিক বিভিন্ন দপ্তরে সবাই উপস্থিত আছেন। এই এলাকার লোকজনও আছেন, সবাই খুব খুশি। কাজ খুব সুন্দরভাবে হচ্ছে এবং আমি বলবো যে প্রায় 50-60 বছর। আজকের এই পরিদর্শনকালে যেভাবে মেয়র স্থানীয়দের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সাথে সামগ্রিক ওয়ার্ড নিয়ে বিস্তৃত আলোচনা করেন, এটা নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর ত্রিপুরার রাঘনা আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় বড়সড় মাদক বিরোধী সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। কাঁটাতারের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় $1.5 কোটি মূল্যের নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। তবে এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রাঘনা আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। কাঁটাতারের নিকটবর্তী একটি স্থান থেকে উদ্ধার হওয়া এই মাদকের বাজার মূল্য প্রায় $1.5 কোটি বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলো সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই সেখানে মজুত করে রাখা হয়েছিল। গোপন সূত্রের ভিত্তিতে চালানো অভিযানে মাদকগুলো উদ্ধার হলেও অভিযুক্তরা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে মনে করা হচ্ছে। এদিকে পুলিশের তরফ থেকে গোটা ঘটনার বিবরণ দিতে গিয়ে বলা হয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই সফলতা এবং আগামী দিনেও একই রকম ভাবে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে দাবি পুলিশের। আমরা এখান থেকে একটি ফোন পাই, আমরা এখানে ইয়াকুবনগর বিএসএফ যে রাগনার পোস্ট, ওখান থেকে আমরা একটি ফোন পাই যে এখানে এই বর্ডার সংলগ্ন এলাকায় কাঁটাতারের মানে ভেতরে কে বা কারা কোনো একটি কন্ট্রাব্যান্ড আইটেমের একটি প্যাকেট ছুঁড়ে ফেলে পালিয়ে যায়। তো তারপর আমরা পিএস থেকে, ধর্মনগর পিএস থেকে আমরা আসি এবং এসে আমরা দেখতে পাই যে এখানে একটি পাউচ, সিল্ড পাউচ, যেটার মধ্যে মোস্ট পসিবলি ইয়াবা ট্যাবলেটস, সাসপেক্টেড টু বি ইয়াবা ট্যাবলেটস আমরা পাই এবং আমরা অ্যাকর্ডিংলি আমরা এটা সিজ করি। এখন সে প্রসিজারটাই চলছে। তো এই এরিয়াতে আমরা সেটা সিজ করি। স্যার, কোনো ব্যক্তিকে আটক করতে পারছেন না? ঘটনাটি যতটুকু আমরা বিএসএফ থেকে জানতে পারি যে ঘটনাটি বোধহয় ভোর রাত্রির দিকে ঘটে এবং বিএসএফ রাও কাউকে এখানে দেখতে পায়নি, তারা রাউন্ডে ছিল। তো এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো ব্যক্তিকে আমরা কতটা ইয়াবা এই আপাতত আমরা 9,427 9,427 সংখ্যক ইয়াবা ট্যাবলেটস আমরা এখানে সিজ করব, যেটা আপনার 48টি প্যাকেটে জিপলক পাউচের মধ্যে ছিল। টোটাল 9,400 ইয়াবা ট্যাবলেট, সাসপেক্টেড টু বি ইয়াবা ট্যাবলেটস। ঘটনার পর গোটা এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে এবং এই পাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এই সীমান্তে মাদক পাচার রুখতে নিরাপত্তা বাহিনীর নজরদারি আরও বাড়ানো হয়েছে বলেও জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিশালগড়ে চাঞ্চল্যকর গুলিকাণ্ড মামলায় আরও এক অভিযুক্ত পুলিশের জালে। মূল অভিযুক্ত রণবীর দেবনাথের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত বিশ্বজিৎ দেবনাথ ওরফে বিশু থানায় আত্মসমর্পণ করেছে। শনিবার তাকে বিশালগড় আদালতে তোলা হয়। বিশালগড় গুলিকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মধুপুর এলাকার বাসিন্দা এবং মামলার অন্যতম অভিযুক্ত বিশ্বজিৎ দেবনাথ ওরফে বিশু স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের মতে বিশ্বজিৎ দেবনাথ মূল অভিযুক্ত রণবীর দেবনাথের ঘনিষ্ঠ সহযোগী বা ছায়া সঙ্গী হিসেবে পরিচিত ছিল। গুলিকাণ্ডের ঘটনার পর থেকে সে পলাতক ছিল বলে অভিযোগ। আত্মসমর্পণের পর পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। শনিবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বিশালগড় আদালতে তোলা হয়। এদিকে এই ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের খুঁজেও তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ। দাবি এমনটাই। আপনারা জানেন গত মার্চ মাসে বিশালগড় থানাতে একটা গুলিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যেটা সমগ্র বিশালগড় মহকুমাতে আলোড়ন সৃষ্টি করেছিল। তো ওই কেস কারেকশনে আমরা গতকাল রাত্রে গোকুলনগর এলাকা থেকে আরেকজন মূল অভিযুক্তকে আমরা গ্রেপ্তার করেছি। তাকে আজকে আমরা কোর্টে প্রেরণ করছি পুলিশ রিমান্ড এবং টিএ প্যারেডের জন্য। হ্যাঁ, এই মামলায় আরও বাকি যারা অভিযুক্ত রয়েছে তাদেরও আমরা দ্রুত গ্রেপ্তারের জন্য আমরা যে আইনি পদক্ষেপ, ওই আইনি পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এবং সেটি তারাও পুলিশের জালে
তুলবে। সার্বিক পরিস্থিতি এবং পুলিশের বক্তব্য অনুযায়ী দাবি করা যায় গুলিকাণ্ডের নেপথ্যের সমস্ত তথ্য উদ্ঘাটনে তদন্ত এগিয়ে চলেছে। তবে অস্বীকার করার উপায় নেই, বিশালগড়ের এই গুলিকাণ্ডের ঘটনা গোটা রাজ্য জুড়ে এখনো ব্যাপক চর্চার কেন্দ্রবিন্দুতে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা পুর নিগম এলাকায় ভাতা বঞ্চনার অভিযোগ করলেন 70 বছরের এক বৃদ্ধা। ক্ষোভ উগরে দিলেন কাউন্সিলরের ভূমিকায়। ঘটনা পুর নিগমের 1 নম্বর ওয়ার্ডের লঙ্কামুড়া এলাকায়। এক অসহায় বৃদ্ধার অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আগরতলা পুর নিগম এলাকায়। স্বামী হারা 70 বছর বয়সী আশু সরকারের অভিযোগ, তিনি দীর্ঘদিন যাবৎ আবেদন জানিয়েও বিধবা ভাতা কিংবা বৃদ্ধ ভাতা কোনোটাই পাচ্ছেন না। বৃদ্ধা আশু সরকার অভিযোগ তুলেছেন স্থানীয় কাউন্সিলর মিত্রা মজুমদারের বিরুদ্ধে। বৃদ্ধার দাবি, দীর্ঘদিন ধরে অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছেন তিনি। দৈনন্দিন খাবার জোগাড় করা থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করার জন্য তাকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তার একমাত্র ছেলেও অসুস্থ থাকায় সংসারের পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে। এই অবস্থায় সরকারি ভাতা পাওয়ার আশায় তিনি একাধিকবার স্থানীয় কাউন্সিলরের কাছে গিয়েছিলেন, কিন্তু সাহায্য পাওয়ার পরিবর্তে তাকে অপমানিত হতে হয়েছে। ভাতার দাবি জানাতে গেলে কাউন্সিলরের বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন ওই বৃদ্ধা। তিনি ভাতার দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। বাবু আমার 10 বছর হয়েছে, স্বামী মারা গেছে। আচ্ছা, আমি কামনা লাগি সবর কষ্ট হয়। এরপরে আমার ছেলে অসুস্থ, সারা জীবন এই যত সম্পদ আছে সব বেচা সরকার করছে। আমি এখন কীভাবে চলুম? আমি অসুখ বিসুখ হলে ডাক্তার দেখাইতারি না, ওষুধ খাইতাম ফুটা হয় না, ভাত খাইতাম মুটা হয় না। ওখানে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আমি এখন কীভাবে আমার দিলে বাচ্চাটা খাইয়া যাই, 2000 টাকা খাইলেও আমার জীবনটা বাঁচবো। আমি 4 বার কইটা গেছি কাউন্সিলরের কাছে, আমার বাচ্চা দেয় না। খোদ রাজধানী শহরে এক অসহায় বৃদ্ধার এই বঞ্চনার অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। বৃদ্ধার অভিযোগের সত্যতা খতিয়ে দেখে প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কুমারঘাটে জলাশয় থেকে উদ্ধার হলো এক ব্যক্তির রহস্যময় মৃতদেহ। দেহটি দড়ি দিয়ে বাঁধা ছিল এবং সঙ্গে ছিল একটি বড় পাথর। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। এটি খুন নাকি আত্মহত্যা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে স্থানীয় মহলে। কুমারঘাট থানার অন্তর্গত ভাটি দুধপুর পঞ্চায়েতের কালীবাড়ি সংলগ্ন একটি জলাশয় থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। মৃতদেহটি একটি দড়ি দিয়ে বাঁধা ছিল এবং তার সঙ্গে জড়ানো ছিল একটি বড় পাথর। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে পুলিশ মৃতদেহটি জলাশয় থেকে উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মৃতদেহ যাতে জলের ওপর ভেসে না ওঠে সেই উদ্দেশ্যেই পাথর বেঁধে জলাশয়ে ফেলে দেওয়া হয়েছিল। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ফটিকরায় থানায় এক ব্যক্তির নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছিল। উদ্ধার হওয়া মৃতদেহটি সেই নিখোঁজ ব্যক্তির কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনো পর্যন্ত মৃতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে কুমারঘাট থানার পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে পুলিশের দাবি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর ত্রিপুরা ধর্মনগরের সাকাইবাড়ি এলাকায় এক যুবকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম বিশ্বজিৎ ঋষি দাস, বয়স 37। পারিবারিক ও আর্থিক সমস্যাজনিত মানসিক চাপে তিনি ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকা জুড়ে। ধর্মনগর মহকুমার সাকাইবাড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত বিশ্বজিৎ ঋষি দাসের বয়স 37 বছর। পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের অভাব ও আর্থিক অনিশ্চয়তার কারণে তিনি মানসিক চাপে ছিলেন। ওই অবস্থার মধ্যেই তিনি নিজেই কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আগে ফেনাইল খাইছে, আগে গাছের ওষুধ চাইছে ভাইয়ের কাছে। ভাইয়ে কাছে কি দাঁড়াতে গাছের ওষুধ দিয়া বাচ্চা হ্যাঁ ওষুধ বুঝছে না যে হ্যাঁ মরবে, হ্যাঁ তারও গেছে কেটাও না। আর আমি আমার বাসার কাজে এরপরে গাছের ওষুধ কয়াটিরা খাইছে ফেনাইল, ফেনাইল খাইয়া তারপর ঘর থেকে কেরোসিন আইনা কেরোসিন ডাইল্লা ম্যাচ মারছে। গরুর না কোনো জ্বালাইছে না, সাইডেই। কেন এরকম করছে, কারণটা কি? কইতে পারি না স্যার, এর ভিতরে এইটাই গেছে। মা বাসার কাজ করে, ভাইয়ের বউ তোমার যায় বিস্কুট বেকারি যায়, আর ভাইয়ের যুগালি কাজ করে। আজকে তুমি আমার বাসার কাজ করে খাওয়াই যায়, পরবর্তী কে আমার ওই ট্যাপ নিয়ে মনে হয় টেনশনটা এটা নিয়ে। আর মেন্টাল আছে মাথার মধ্যে। বিয়ের সাথে করছিল না বিয়ে কি নাম ওনার? বিশ্ব ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এলাকাবাসীর মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ ও আলোড়ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি মুহূর্তের শেষ খবরে। বন্ধুদের সাথে ওয়াটারফলে স্নান করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মর্মান্তিক এই দুর্ঘটনা শনিবার কমলপুর সাইকা বাড়ি টুইসই ওয়াটারফলে। মৃত যুবকের নাম অনন্ত সিং। তীব্র গরমে ঝর্ণায় স্নানের আনন্দ নিতে 7 বন্ধু মিলে গিয়েছিল ওয়াটারফলে, কিন্তু আনন্দের পরিবর্তে ঘটে গেল নিরানন্দ। ওয়াটারফলে পিছলে পড়ে পাথরের সঙ্গে আঘাত লেগে মৃত্যু হলো এক বন্ধুর। মর্মান্তিক এই দুর্ঘটনা শনিবার বিকেলে কমলপুর সাইকাবাড়ি টুইসই ওয়াটারফলে। মৃত যুবকের নাম অনন্ত সিং। 19 বছরের অনন্ত সিং এর বাড়ি বিশ্রামগঞ্জ ইটভাটা এলাকায়। মৃতের এক বন্ধুর বিবরণ অনুযায়ী তারা দুপুর 12টায় গিয়েছিল ওয়াটারফলে স্নান করতে। সেখানে ঘন্টা খানেক সময় কাটানোর পর ওয়াটারফলে স্নান করতে গিয়ে পা পিছলে পড়ে যায় অনন্ত সিং। সেখানে জলের নিচে পাথরের সঙ্গে তার মাথা ধাক্কা লাগে এবং মৃত্যু হয়। প্রথম অবস্থায় বন্ধুরা তাকে খুঁজে পায়নি। দমকল কর্মীদের খবর জানানোর পাশাপাশি আশেপাশের সবাই মিলে তার খোঁজ শুরু করে। প্রায় 1 ঘন্টা খোঁজার পর জলের গভীরে অনন্ত সিং এর নিথর দেহ পাওয়া যায়। আসলাম বিশ্রামগঞ্জ থেকে সাইকা ওয়াটারফলে আর কি। তো ওইখানে আমরা প্রথম ঝর্ণার জলের মধ্যে স্নান করতেছিলাম। তো নিচে জল আসছিল আর কি, ঝর্ণার জলটা তো পড়ে না, মিডলে জল তো নিচে তো পুরো পাথর। আমরা সবাই মিলে স্নান করতেছি, তো এই আছে না পাথরের মধ্যে পিছলা খাইয়া মিডলে নিচে বেড়ে গেছে। পুরো মিডলে পুরো আর কি পিছলা খাইয়া মিডলে বেড়ে গেছে। আমরা সবাই গেছি, যাইয়া মিনিমাম 5 মিনিটের মতো ঘুরছি, পাইছি না। এরপরে একটু পরে আর আমার সাইডে একটা বাস আছে, এই বাসটা নিচে যাইয়া পাইছি, এরপরে উঠাই আনছি। আর অনেকটি সিঁড়ি তো ফায়ার সার্ভিস আইতে অনেকক্ষণ দেরি করছে, তো আমরা সবাই মিলে হেরে উঠে আনছি আর কি। তার নাম? তার নাম হলো সায়ন। সায়ন। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতের পরিবার সহ বন্ধু মহলের শোকের ছায়া রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।